একটু তাড়াতাড়ি হাত চালাও, কাল সব মূর্তির ডেলিভারি আছে। আমাদের সব অর্ডার কিন্তু এখনো কমপ্লিট হয়নি। আরে দাদা, প্রতি বছর তো এটাই হয়। 3-4 মাস আগে থেকে কাজ শুরু করলেও ডেলিভারি সময় আসা মাত্রই কাজের চাপ আরো বেড়ে যায়। গত বছরের থেকে এবছর কিন্তু আমাদের হাতে একটু বেশি অর্ডার আছে। এই সবকিছু আপনার ভালো ব্যবহারের জন্য স্যার, আর গণেশ ভগবানের কৃপা। আমি তো ভগবান গণেশের কৃপা বলবো। আজ পর্যন্ত আমি যা চেয়েছি তার সব পেয়েছি। সেই জন্য আমি প্রতি বছর গণেশ চতুর্থীর দিন বাড়িতে পুজো করি। এইবারে করছো না নাকি? আরে করবো তো, আমার পুরো পরিবার গ্রামে গেছে গণেশ পুজোর জন্য। এবার পুরো 10 দিন থাকবেন বাবা। দাদা, আপনি গণেশকে শ্রদ্ধা করেন? অবশ্যই। আরে ভাই, আমি তো খুব ধুমধাম করে পুজো করি। গণেশ মহারাজের কৃপাতেই তো আমার সব রোজগার। এই মূর্তিটা শান্তি ম্যানশনে যাবে, তাই না দাদা? হ্যাঁ। আরে রেগুলার কাস্টমার ওরা, পুরো 15 বছর হয়ে গেছে। এখান থেকেই ওরা মূর্তি নিয়ে যায়। আমাদের মালিকও তো ওদের পুজোতে যান। কিন্তু এবারের পূজায় আমি যাব না। কাল যশ আসবে, তোমরা চলে যেও। কেন দাদা, যখন প্রত্যেক বছরই আপনি যান তো এবছরেও আপনার যাওয়া উচিত, তাই না? খুব দরকার আছে নাকি? এবছর আমার ইচ্ছে নেই তাই আমি যাব না? আমি এক্ষুনি আসছি, তোমরা তাড়াতাড়ি কাজ শেষ করো। সবকিছু রেডি তো? আগে হয়ে গেছে, একটুও যেন ভুল না হয়। আপনি চিন্তা করবেন না। এমন প্ল্যান বানিয়েছি যেটা কোনোভাবেই ফেল হতে পারে না। ভেরি গুড। আমার টাকা কবে দরকার? এখন নেবে নাকি পরে নেবে? এখনই যদি দেন তাহলে ভালো হয়। ঠিক আছে, গাড়িতে উঠে এসো, অনেক দরকারি কথা রয়েছে। ঠিক আছে। এত রাতে উনি আবার কোথায় গেলেন? শহর তো অনেক দূরে থেকে গেল, এটা কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আর কি দরকারি কথা ছিল আপনি তো বললেন না এখনো। দেখুন, আমার কাছে সময় নেই, কাল সকালে অনেকগুলো অর্ডার কমপ্লিট করে দিতে হবে আমাকে। আচ্ছা, যদি 1 ঘন্টাতে আমি অর্ডার কমপ্লিট করে দিত? কি করে? এক্ষুনি বুঝতে পারবে। আরে কি করছেন? আরে পাগল হয়ে গেছেন নাকি? আমরা দুজনেই তো মরে যাব। আমরা দুজন নয়, শুধু তুমি। আরে ভাই, কোথায় আছিস? তাড়াতাড়ি চলে আয়, সবাই এসে পড়বে। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। ঠিক আছে তো? এই যে এটা। বৌদি, ওদের ফোন করে হ্যাঁ? দিয়েছি, জিনিসপত্রগুলো এক্ষুনি চলে Okay, আসবে, thanks. চিন্তা করো না। ঠিক হ্যাঁ আছে? রাঘব, ভেতর থেকে একটু ফুলের সাজিটা নিয়ে আসো তো। ঠিক আছে। আরে যশ কেন এখনো পর্যন্ত এলো না? আরে যতীন ও, আঙ্কেল, ওখানটা ঠিক রিল্যাক্স, আছে তো, হ্যাঁ। এক্ষুনি চলে আসবে। আরে লগ্ন তো বয়ে যাচ্ছে। আরে আঙ্কেল, ও সময় মতনই চলে আসবে। তুমি তো সব জানো যে এই পুজো পাঠ যা কিছু হয় লগ্ন অনুযায়ী হয়। এ কি মানে কোনো পরোয়াই করে না সবের? বাবা, আমি ওকে 15 মিনিট আগে ফোন করেছিলাম, এক্ষুনি এসে পড়বে। গণপতি বাপ্পা, 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 গণপতি বাপ্পা। কি ব্যাপার, এবার ধীর এলো না? আঙ্কেল, ধীরবাবু একটু বাইরে গেছেন দরকারি কাজে, সেই জন্য আমাদের পাঠিয়েছেন। আরে এ কেমন কথা? 15 বছর ধরে তো উনি নিজে আসতেন, আজকে তোমাদেরকে পাঠিয়ে দিলেন। জানি না, হয়তো কাল আসবেন। আচ্ছা।
আমরা এখন যাই। আর না না, পুজো হোক তারপরে যেও। না না ম্যাডাম, আমাদের একটু মার্কেটে যেতে হবে, কিছু জিনিস কেনার বাকি আছে। দেখুন পুজোর লগ্ন বয়ে যাচ্ছে, সবাইকে ডেকে নিন। হ্যাঁ ঠাকুর মশাই, আমরা আসছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। নমস্কার। এসো। আরে যশকে দেখতে পাচ্ছি না কেন? যশ, বাবা, আমাকে অফিস যেতে হবে। আরে বাবা আজকে তো ছুটি। আমার কোনো ছুটি নেই, কিছু জরুরি কাজ আছে। আচ্ছা ঠিক আছে, পুজোটা শেষ করেই যেও। আপনারা আছেন তো, আপনারা সামলে নিন, আমি চললাম। ঠাকুর মশাই পুজো শুরু করুন। ওয়াচম্যান, আর এই ওয়াচম্যানটাকে তো কোনো সময় খুঁজে পাওয়া যায় না। ও জানতো যে আজকে আমি অফিস আসবো, তাও তাও গায়েব। স্যার, সরি স্যার, আসলে আমি এসে গেছো? কোথায় ছিলে? না মানে আমি তুই শুধরবি না, নিশ্চয়ই সিগারেট খেতে গেছিলিস। কতবার বলেছি তোকে যে সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে প্রচন্ড ক্ষতিকর, আর তুই তো বুঝতেই চাস না। হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? যা নিজের জায়গায় গিয়ে বস, কাজ কর নিজে। আগে আগে স্যার। আমার কেবিনে তো কোনো ঘড়ি নেই, তাহলে এই টিকটিক আওয়াজটা আসছে কোথা থেকে? চোখে দেখা যাচ্ছে না স্যার, কি বিভৎস মৃত্যু হলো এর। কখনো কখনো গাড়িও বিপদ ডেকে আনে। সে কথা তো ঠিক ফ্রেডি, কিন্তু এইরকম দুর্ঘটনায় তো ড্রাইভারেরও আঘাত লাগা উচিত বা তার মৃত্যু হওয়া উচিত ছিল, কিন্তু ড্রাইভার কোথায়? স্যার এমনও হতে পারে গাড়িটা পড়ে যাওয়ার সময় যে গাড়ি চালাচ্ছিল সে লাফ দিয়েছিল। তার মানে তুমি বলতে চাইছো যে এই ব্যক্তি লাফিয়ে বাঁচতে পারেনি? স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ ফ্রেডি। ড্রাইভার লাফিয়ে পড়েছে আর এই ব্যক্তি লাফিয়ে পড়ার সুযোগ পায়নি। কিছু তো গন্ডগোল আছে ফ্রেডি। গন্ডগোল? কিরকম গন্ডগোল স্যার? আমার মনে হয় এই ব্যক্তিকে লাফিয়ে পড়ার সুযোগ দেওয়াই হয়নি। কেউ এই অ্যাক্সিডেন্ট জেনে বুঝেই করিয়েছে, এই লোকটাকে মারার জন্য। আমি যে লোকটা আমাদের ফোন করেছিল তাকে জিজ্ঞেস করি। তুমি একটু আশপাশটা দেখো তো ভালো করে। ইয়েস স্যার। আপনি একটা কথা বলুন তো, যে আপনি যখন প্রথমে গাড়িটা দেখলেন তখন আশেপাশে কেউ এমন কাউকে দেখেছিলেন যে আহত, যার আঘাত লেগেছে? না স্যার, আমি তো এখানে কোনো লোককে দেখিনি। স্যার আমি যখন এখানে এলাম দেখলাম যে গাড়ি থেকে আগুনের হালকা বেরোচ্ছে, এই জন্য আমি আপনাদের ফোন করেছিলাম। আই সি। ঘটনার তো কোনো সাক্ষীই নেই। কিছু জানতে পারলে বিবেক? না স্যার, নাম্বার প্লেটটাও পুরোটাই পুড়ে গেছে। স্যার এটা কি করে জানতে পারবো যে এক্স্যাক্টলি এখানে কি হয়েছিল? এক মিনিট বিবেক, ওই টায়ারটা দেখতে পাচ্ছ? তোলো তো ওটাকে। স্যার হলুদ রঙের পেইন্ট। স্যার আর ফ্রেডি, ফ্রেডি, এই দেখুন স্যার, জুতোর চিহ্ন। তার মানে ঠিক এইখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ বিড়ি ফুঁকছিল। খুবই অদ্ভুত মানুষ তো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়িটা জ্বলতে দেখলো। একটা কাজ করো, এই গাড়ির ইঞ্জিন নাম্বারটা নোট করো আর খোঁজ নাও
কার নামে রয়েছে গাড়িটা? হ্যালো, মাই গড, কোথায়? দেখুন, আশেপাশে কাউকে আসতে দেবেন না, আমরা পৌঁছচ্ছি। কি হলো স্যার? ব্লু ফেদার বিল্ডিং এ ব্লাস্ট হয়েছে, কোন একটা অফিসে বোম ফেটেছে। এই যে তুমি ওয়াচম্যান, এটা বলো যে তোমাদের সাহেব কটার সময় এসেছিল অফিসে? প্রতিদিন তো 11টার সময় আসেন, আজ 9:45 নাগাদই চলে এসেছিলেন স্যার। রোজ 11টায় আসে আর আজকে 10:45 চলে এসেছিল? তুমি কি ওখানে ছিলে যখন অফিসে এসেছিল? আমি ওই মোড়ের মাথায় চা খেতে গেছিলাম, স্যার যেই এলেন 2 মিনিটের মধ্যে আমি এখানে চলে আসি স্যার। উনি কি একা এসেছিলেন নাকি সঙ্গে কেউ ছিল? একাই এসেছিলেন স্যার। উনি আসার আগে কি আর কেউ এসেছিল এখানে? আজ ছুটির দিন তো, তাই আর কেউ আসেনি। তুমি কি করে জানলে আর কেউ আসেনি? তুমি তো মনের মাথায় চা খেতে গিয়েছিলে। মানে বমটা তুমি লাগিয়েছিলে? না না স্যার, স্যারের দয়াতেই তো আমার বাচ্চাগুলো মানুষ হচ্ছিল, তাহলে আমি কেন ওনাকে মারতে যাব? তাহলে কি তোমার সাহেব নিজে বোম রেখেছিলেন? আমি কি করে জানবো স্যার? স্যারের কেবিনে তো বাইরের কেউ ঢুকতে পারবে না, কোড আলা তালা আছে তো, আপনারাই তো ভেঙেছেন তাই না? স্যার তার মানে হলো এমন একজন লোক যে কোড নাম্বারটা জানতো, সেই বোম লাগিয়েছিল। ডিনামাইট স্যার, এ দেখুন স্যার, ডিনামাইট ইউজ করা হয়েছে। ডিনামাইট? তার মানে ব্লাস্ট যে করেছে বা করিয়েছে, ও এটা ভেবেই চেয়ারের নিচে বোমটা লাগিয়েছিল যে যেই জস অফিসে আসবে আর তারপর চেয়ারে বসবে, ব্লাস্ট হয়ে যাবে। স্যার, হ্যাঁ, যশের লকার খোলা ছিল স্যার, ভেতরে টাকা রয়েছে, হয়তো খুনি অন্য কিছু চুরি করে নিয়ে গেছে। টাকা তো যেমনকার তেমনই আছে, হতে পারে কোনো ইম্পর্টেন্ট পেপারস ছিল ভেতরে যেগুলো চুরি করে নিয়ে গেছে। একটা কাজ করো বিবেক, দেখো কোনো ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যায় কিনা। ইয়েস হ্যাঁ? কোথায় আমার ছেলে? কি হয়েছে আমার ছেলে? কোথায় আমার স্বামী? কে মারলো ওকে? কি করে হলো? এক মিনিট প্লিজ, দেখুন আপনারা এখন ভেতরে যেতে পারবেন না। আমার ছেলে মরতেই পারে না। আমার ছেলে কার কি ক্ষতি করেছে? দেখুন প্লিজ, বাবা, আপনারা নিজেদের একটু সামলান, নিয়তিকে তো বদলানো যায় না। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, যে এই কাজটা করেছে যত তাড়াতাড়ি সম্ভব তাকে আমরা অবশ্যই ধরবো। কাজল, একটু প্লিজ প্লিজ। সচিন, একটা কাজ করো, এই অফিস কমপ্লেক্সের সিকিউরিটিদের কাছ থেকে খোঁজ নাও যে আজকে সকাল 9টা থেকে 10টার মধ্যে অফিসে কেউ এসেছিল কি না। আচ্ছা, এটা বলো যে সকাল থেকে ডিউটিতে তোমরা দুজন আছো তো? হ্যাঁ স্যার। তাহলে কোনো আইডিয়া তো থাকবে যে যশের অফিসে বোম কে লাগিয়েছিল? জানি না স্যার। জানি না মানেটা কি? কাউকে তো নিশ্চয়ই দেখেছো এখানে ঢুকতে বেরোতে। তোমরা কাউকে যেতে আসতে না দেখলেও বিল্ডিং থেকে নিশ্চয়ই কাউকে পালাতে দেখেছো। দেখো, ভালো করে ভেবে বলো, ব্লাস্ট হয়েছে 9:30 থেকে 10টার মধ্যে, আর এই সময়ের মধ্যে এখান থেকে কাউকে পালাতে দেখেছো? স্যার, আমরা দুজন তো এখান থেকে 1 সেকেন্ডের জন্য কোথাও যাইনি, এখান থেকে কেউ যায়নি। এমনও হতে পারে 9:30টার আগেই কেউ এসেছিল। স্যার, আজকে তো ছুটির দিন, আজকে কে আসবে? স্যার, কি হয়েছে বিবেক?
এই দেখুন স্যার, হলুদ রঙের পেন্ট। স্যার ঠিক এই রকমই ইয়েলো পেন্ট ওই গাড়িটার টায়ারেও আমরা পেয়েছি, যেই গাড়িতে পোড়া লাশ পেয়েছিলাম। কিন্তু ফ্রেডি, এটা তো জোর দিয়ে বলা যায় না যে টায়ারের পেইন্টটা এখান থেকেই লেগেছে। আমার তো মনে হচ্ছে এখান থেকেই লেগেছে। ওদের জিজ্ঞেস করি। ওয়াচম্যান, এই পেইন্ট দেখছো এখানে, এর এই অবস্থা হলো কি করে? স্যার কাল রাতে একটা গাড়ি এসেছিল, ওটাই নষ্ট করেছে সবকিছু। আমি বারণ করেছিলাম কিন্তু গাড়িটা এর উপর দিয়েই চালিয়ে দিল। কার গাড়ি ছিল? জানি না স্যার, আমি ড্রাইভারকে দেখতে পাইনি। ওই গাড়িটার অ্যাক্সিডেন্টও কাল রাতেই হয়েছিল। আমার কিন্তু মন বলছে ওই গাড়িটাই হবে। ফ্রেডি, ওই অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িটার সম্পর্ক যশের মৃত্যুর সাথে নেই তো? যতীনবাবু একটা কথা বলুন, যে যশের সঙ্গে কারো ঝগড়া বা শত্রুতা কে এটা করতে পারে? জানি না স্যার, ওকে কে মেরে ফেললো। ওর তো কোনো শত্রুও ছিল না। আজ ওর কারোর সঙ্গে দেখা করার কথা ছিল, বা কেউ দেখা করতে আসছিল বাড়িতে? আজকে তো ওর সাথে বাড়িতে কেউ দেখা করতে আসেনি। আজকে তো আমাদের বাড়িতে গণেশ পুজো, তার জন্য কিছু লোক এসেছিল। ওরা তো এখনো বাড়িতেই রয়েছে। জজ তো পুজো হওয়ার আগেই বাড়ি থেকে বেরিয়ে গেছিল। পুজো না করেই বেরিয়ে গিয়েছিল? কেন? এমন কি দরকারি কাজ ছিল? সে তো আমি জানি না, এতদিন তো সব ঠিকঠাক ছিল। জানি না আমাদের আনন্দে কার নজর পড়লো। হ্যালো, কে? মজা করছেন নাকি? কে বলছেন? কে বলছেন আপনি? হ্যালো, হ্যালো, হ্যালো। কি হলো যতীনবাবু, কে ফোন করেছিল? এসব কি হচ্ছে আমার সঙ্গে? কি হচ্ছে এসব? কিন্তু কি হয়েছে সেটা তো বলুন। কেউ আমার ছোট ছেলে মানবকে কিডন্যাপ করেছে। কি? কি? এটা কি করে হতে পারে? মানব তো বাড়িতে আছে প্রীতের সাথে। এবার দেখুন, বাড়িতে একটা ফোন করে দেখুন, দেখুন ও বাড়িতে আছে কিনা। আচ্ছা স্যার। হ্যালো, মানব বাড়িতে আছে তো? নেই স্যার, মানব সত্যি কিডন্যাপ হয়েছে। বড় অদ্ভুত ব্যাপার, বাড়িতে সব লোক থাকা সত্ত্বেও মানব কিডন্যাপ হয়ে যায় বাড়ির থেকে, কিভাবে? স্যার, মানব যখন কিডন্যাপ হয় তখন আমি কফি শপে গেছিলাম। মানবের কিডন্যাপিং এর টাইমেই তুমি কফি শপে চলে গিয়েছিলে? হ্যাঁ ইয়েস স্যার। কেন? আসলে আমার একটা বন্ধু এসেছিল ওখানে দেখা করার জন্য। আপনি জিজ্ঞেস করতে পারেন ওকে স্যার। সে তো আমরা অবশ্যই জিজ্ঞেস করব। এবার এটা বলো, যখন তুমি বাড়ির থেকে কফি শপে যাওয়ার জন্য বেরোলে তখন বাড়িতে কে কে ছিল? তখন মানব আর এই রঘু ছিল স্যার। রঘু? তাহলে রঘু বলো, মানব কোথায়? স্যার আমি কিচ্ছু জানি না। জানি না মানে কে? স্যার মানব বাবু বাড়ি থেকে হসপিটালের জন্য বেরিয়েছিলেন অ্যাম্বুলেন্সে করে। হসপিটালে গিয়েছিল অ্যাম্বুলেন্সে করে? কেন গিয়েছিল হসপিটালে? স্যার, ওকে 10-15 দিন অন্তর অন্তর চেক আপের জন্য হসপিটাল যেতে হতো। অ্যাম্বুলেন্সেই যায়। প্রতি 15 দিনে? আগে হ্যাঁ। আজ চেক আপ ছিল তার? না, আজ ছিল না। আজকে চেক আপ ছিল না? তাহলে রঘু কেন পাঠিয়েছিল ওকে? আর কেন? স্যার আমি ভেবেছিলাম হতে পারে যে টাইম হয়ে গেছে, তাই হসপিটাল থেকে মানব বাবুকে নিতে এসেছে। মানে অ্যাম্বুলেন্সের লোকরাই কিডন্যাপ করেছে মানবকে? হ্যাঁ, যারা মানবকে নিতে এসেছিল অ্যাম্বুলেন্সে, তাদের দেখতে কেমন ছিল? স্যার দুজন লোক এসেছিল, আর ওদের মুখে দাড়ি ছিল আর চশমা পরা ছিল। ও, দাড়ি ছিল আবার চশমাও পরেছিল। কথা বলুন। হ্যালো স্যার, কিডন্যাপাররা ফোন করেছে। স্পিকার অন করুন। মানবকে যদি জীবিত দেখতে চাও তাহলে সম্পত্তির কাগজ। সম্পত্তির কাগজ? হ্যাঁ, কাল গণেশ বিসর্জনে হলুদ রঙের শার্ট পরে একটা ছেলে আসবে, ওই কাগজগুলোকে দিয়ে দেবে, না হলে আর তোমার ছেলেকে কোনোদিনও দেখতে পাবে না। হ্যালো, হ্যালো,
ওরা কোন সম্পত্তির কাগজপত্রের কথা বলছে যতীনবাবু? স্যার আমি ঠিক জানি না। জানেন না কোন সম্পত্তির ব্যাপারে? জানি না। আশ্চর্য ব্যাপার। যাই হোক, একটা কথা মনে রাখবেন, যতক্ষণ না ওই কিডন্যাপাররা ওই সম্পত্তির কাগজপত্র পাচ্ছে, আপনার ছেলের কোনো ক্ষতি করবে না। স্যার, মানবকে বাঁচাবার জন্য ওরা ওকে হাসপাতালে নিশ্চয়ই নিয়ে যাবে, ওর মেডিকেল চেক আপ করাবার জন্য। হ্যাঁ ফেডরিক, একটা কাজ করতে হবে। এখানে যতগুলো হসপিটাল আছে নজর রাখতে হবে, দেখতে হবে যে ওরা মানবকে নিয়ে আসে কিনা চেক আপ করানোর জন্য। আর হ্যাঁ, আপনারা বলছিলেন আপনাদের বাড়িতে গণেশ পুজোতে কিছু অতিথি এসেছিলেন, বলতে পারবেন কারা কারা এসেছিলেন? আমাদের পরিবারের কিছু লোকজন এসেছিল, আর কিছু প্রতিবেশীরা, আর স্যার স্যার আরো দুজন ছিল, ওই যারা মূর্তি তৈরি করে দি কালার ওয়ার্কশপের, যারা আমাদের গণেশের মূর্তিটা তৈরি করেছে। ও, ওদের নাম কি ছিল? ওদের আদি আর সূর্য। কিন্তু স্যার ওরা তো যশ চলে যাবার আগেই চলে গেছিল, আমার সামনেই গেছিল। তার মানে যশের অফিস যাওয়ার আগেই চলে গিয়েছিল ওরা? আবার এরকমটা নয় তো যে ওরা দুজন জানতো যে আজকে অফিস ছুটি, তারপরেও যশের অফিস যাওয়ার কথা ছিল? স্যার, আবার ওই দুজনই গন্ডগোল পাকায়নি তো কোনো? হতে পারে ফেডরিক, হতে পারে। হ্যাঁ সালুকে, আচ্ছা কি হলো সালুকে? ভাবনার সাগরে ডুবে আছো? কোনো কবির সঙ্গে হাত মিলিয়ে এসছো নাকি সকাল সকাল? কেন? কারণ তোমার মতো একজন লোক কবিতায় কথা বললে তো ধাক্কা লাগবেই ভাই। দেখেছো, এর সঙ্গে ভালোভাবে কথা বললেও এর ধাক্কা লাগে, আর যদি না বলি তাহলে এসিবি পাশান। দেখো সালুকে, তোমার সঙ্গে কথা বলাটাই পাপ। পাপি লোক তুমি। পাপি আমি এটা ভাবছিলাম যে একজন শিল্পীর এইরকম মৃত্যু কি করে হয়। শিল্পী কে? এই লোকটি। এই লোকটা শিল্পী ছিল? হ্যাঁ দয়া। কিরকম শিল্পী ছিল? কোনো অ্যাক্টর ছিল নাকি? দয়া, শুধু অ্যাক্টরই শিল্পী হয় না বস, এই লোকটি একজন পেইন্টার ছিল। পেইন্টার? পেইন্টার? হ্যাঁ বস। আমি এই লোকটির এখানে হাতের উপর থেকে চামড়া নিয়ে সেটাকে টেস্ট করেছিলাম। ওই স্কিন থেকে আমি টোনিং আর জাইলিং নামে দুটো কেমিক্যাল পেয়েছিলাম, যেটা সাধারণত বার্নিশ আর পেইন্ট করার কাজে ব্যবহার হয়। টোনিং আর জাইলিং? সালুকে, এ শুধু পেইন্টারই নয়, অন্য কেউ তো হতে পারে। স্যার, লাশের এক্সরে তৈরি হয়ে গেছে, এই দেখুন। ও, কি হলো সালুকে? বস, এই এক্সরেটা একটু দেখো। স্যার, এটা ওই লাশটার ফুসফুসের এক্সরে, আর এটা একজন স্বাভাবিক মানুষ যে একদম সুস্থ সবল। স্যার, এই লাশের ফুসফুসটা তো ভরে আছে স্যার, আর অন্যজনের ফুসফুস একদম পরিষ্কার। এর মানে খুব পরিষ্কার বস, পেইন্টার হওয়ার সাথে সাথে এই লোকটি এমন একটা জায়গায় কাজ করত যেখানে খুব ধোঁয়া আছে, আর ওই ধোঁয়া শ্বাসের সঙ্গে সঙ্গে তার ফুসফুসে গিয়ে জমা হতে থাকে। ধুলো এর ফুসফুসে জমা হয়েছে? তাহলে সালুকে, এটাও তো হতে পারে যে এই লোকটা
শুধু পেন্টিংই করতো না, মূর্তিও বানাতো, স্কাল্পচার। যারা মূর্তি তৈরি করার পরে পেন্টিং করে, যেমন গণেশ ঠাকুরের মূর্তি দুর্গা ঠাকুরের মূর্তিতে করা হয়। ঠিক বলেছো বস, হতেই পারে। স্যার আরো দুজন ছিল, ওই যারা মূর্তি তৈরি করে দাদার সঙ্গে এসেছিল দি কালার ওয়ার্কশপের, যারা আমাদের গণেশের মূর্তিটা তৈরি করেছে। ওদের নাম কি ছিল? ওদের আদি আর সূর্য। দয়া, আবার এরকমটা নয় তো যে এই লাশের সঙ্গে যশের মৃত্যুর কোনো যোগ আছে? হ্যাঁ স্যার, সেদিন যশের বাড়িতে দুজন মূর্তি বানানোর লোক এসেছিল। আর স্যার ওরা যশ বাড়ি থেকে অফিস যাওয়ার আগেই বেরিয়ে যায় স্যার। আর স্যার যে গাড়িতে এই লাশটা পাওয়া গেছে ঠিক তেমনই একটা গাড়ি যশের অফিসের বাইরেও দেখা গেছে স্যার, ওয়াচম্যান দেখেছিল। দয়া, পুড়ে যাওয়া গাড়িটার ব্যাপারে কিছু জানতে পারলে? ওটার মালিক কে? হ্যাঁ স্যার, নিখিল গেছে খোঁজ খবর নিতে। স্যার, আমরা শহরের সব হসপিটালে খোঁজ নিয়েছি স্যার, মানব কোনো হসপিটালে নেই, আর না মানবের মতো দেখতে কোনো লোক। তাহলে সচিন, সব হসপিটালের উপর নজর রাখো। ও আসবে, নিশ্চয়ই আসবে। দয়া, স্যার তুমি ওই মূর্তির ওয়ার্কশপে গিয়ে খোঁজ করো। ভাই সূর্য, ধীরবাবুর অন্তত আমাদের ফোন করা উচিত ছিল। কবে আসবে, কখন আসবে, কিছু তো জানানো উচিত ছিল। ভাই আমি সকাল থেকে ফোন করে করে হাঁপিয়ে গেছি, ফোন বন্ধ করে বসে আছে। আমার মনে হয় টাকা দেওয়ার ভয়ে লুকিয়ে বসে আছে, ভেবেছে যে লেবাররা টাকা চাইবে, সেই জন্য 2-4 দিন আমি গা ঢাকা দিয়ে থাকি। ঠিকই বলেছিস। আচ্ছা, তোরা কেউ বাড়িতে খবর নিয়েছিস? ওনার বাড়ির লোকেরা বলছিল কাল রাত থেকে উনি বাড়িই ফেরেননি। এই তোমাদের মধ্যে আদি আর সূর্য কে আছো? স্যার, আমি সূর্য আর ও আদি। কি ব্যাপার সাহেব, আপনারা কারা? সিআইডি। সিআইডি? কিন্তু এখানে সব ঠিকঠাকই তো আছে স্যার। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা কেন এখানে আসবো? হ্যাঁ, তোমরা দুজন গণেশ পুজোর জন্য যশের বাড়িতে গেছিলে তাই না, শান্তি ম্যানশনে? হ্যাঁ স্যার। আর পুজো শুরু হওয়ার আগেই তোমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলে। হ্যাঁ স্যার, আসলে আমাদের কিছু জিনিস কেনার জন্য মার্কেট যাওয়ার কথা ছিল। মার্কেট যাওয়ার কথা ছিল নাকি যশকে খুন করার প্ল্যান বানাচ্ছিলে? কি, যশবাবু খুন হয়েছেন? কালকেও তো উনি বেঁচে ছিলেন। জীবিত ছিল, কিন্তু তোমরা দুজন ওকে আর জীবিত রাখোনি। ওনার অফিসে চেয়ারের নিচে তোমরা বোম রেখে দিয়েছিলে। এসব আপনি কি কথা বলছেন সাহেব? আমরা তো যশবাবুর অফিস চোখেই দেখিনি, আমরা সাধারণ ছাপোষা মানুষ সাহেব। দেখো, যশের বাড়ি থেকে তোমরা দুজনই শুধু আগে বেরিয়ে এসেছিলে। যশের অফিস যাওয়ার আগে সবাই বাড়ির মধ্যেই ছিল, শুধু তোমরা দুজন ছাড়া। আর শুধু তোমরা দুজনই জানতে যে যশ বাড়ি থেকে অফিসেই যাবে। আমরা কিছুই জানি না স্যার, আমাদের তো পুজোয় যাওয়ারও কথা ছিল না। সে তো ধীরবাবু আমাদের ভাসিয়ে দিলেন। ধীর? ধীর আবার কে? এখানকার মালিক, 15 বছর ধরে উনিই পুজোয় যেতেন, কিন্তু এবার উনি বললেন যে তোরা যা। এই ধীর এখন কোথায়? স্যার, 2 দিন ধরে এখানে আসেননি, আমরা ওনার অপেক্ষা করছি। ও, তো 2 দিন ধরে ওর কোনো পাত্তা নেই। আচ্ছা, কোথায় গেছে ও? জানি না সাহেব, কিন্তু পরশুদিন রাতে ওনার সঙ্গে কেউ দেখা করতে এসেছিল, উনি তার সঙ্গে তার গাড়িতে করে চলে যান। এখনো সাহেব উনি ফিরে আসেননি। স্যার, একটা মেরুন কালারের লম্বা মতো গাড়ি। জানি না সাহেব, এত অন্ধকার ছিল যে কিছু দেখতেই পাইনি, তার উপর খুব বৃষ্টি হচ্ছিল, আর গাড়িটা রাস্তার ওপারে দাঁড়িয়েছিল। স্যার, গাড়িতে আমরা যে পোড়া লাশটা পেয়েছিলাম সেটা আবার ওই লোকটারই নয় তো? হতেও পারে ফ্রেডি। স্যার, একটা ব্যাপার এখন পরিষ্কার স্যার, এই 3টে ক্রাইমই একে অপরের সঙ্গে জড়িত স্যার, কোনো না কোনো কানেকশন আছে এদের মধ্যে। হ্যাঁ, মানছি দয়া যে 3টে ক্রাইম একই সূত্রে জড়িয়ে আছে, কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, ধীর কেন খুন হলো? কেন মারলো ধীরকে? স্যার, হয়তোবা এই ধীর ওই কিডন্যাপারদের সঙ্গেই জড়িত ছিল, আর কোনো ব্যাপার নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া হয়ে গেছিল, তাই ওরা ধীরকে মেরে দিয়েছে। আরো একটা অদ্ভুত বিষয় হলো, যে সম্পত্তির কাগজপত্র এই কিডন্যাপাররা চাইছে সেই সম্পত্তির ব্যাপারে বাড়ির লোকেরা কিছুই জানে না। স্যার, হয়তো যশ সম্পত্তির পেপারের ব্যাপারে কিছু জানতো, এগুলোই চুরি হয়েছিল ওর লকার থেকে। স্যার, যদি ওই পেপারগুলোর জন্যই মানবকে কিডন্যাপ করা হয়ে থাকে, আর এই পেপারগুলো যদি কিডন্যাপার পেয়ে যায়, তাহলে ওরা হয়তো এতক্ষণে মানবকে মেরেও ফেলেছে। এটা যদি না হয় তাহলেই ভালো হয়। স্যার, এই হলো ওই গ্যারেজের ওনার,
যে ওই গাড়িটার ইঞ্জিন পাল্টে দিয়েছিল। কেন? আর ওই গাড়ির মালিককে? স্যার নামটা তো ঠিক মনে নেই, দেখতে একদম লোফারদের মতন ছিল। লোফার টাইপ মানে চোর ছাঁচোর ছিল নাকি? না স্যার, চোর ছ্যাঁচর ঠিক নয়, কিন্তু ওর অবস্থা থেকে মনে হচ্ছিল না যে ওই গাড়িটার মালিক ওই লোকটা। আচ্ছা, এই লোকটা কোথায় থাকে সেটা বলতে পারবে? স্যার আমারও একটু সন্দেহ হয়েছিল, তাই ওর অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বারটা দুটোই লিখে রেখেছি আমি স্যার। দয়া স্যার, এই গাড়ির মালিকটাকে তোলো। স্যার আপনারা এসেছেন ভালো হয়েছে। আসলে আমরা ধীরবাবুর ব্যাপারেই কথা বলছিলাম। ওনার কোনো খোঁজ পেলেন? তোমাদের ধীর সাহেবের ব্যাপারে তো জানতে পারা যায়নি। এবার কি হবে স্যার? হ্যাঁ, আর একটা অন্য রাস্তাও পাওয়া গেছে। আচ্ছা, একটা মিথ্যে তো ধরা পড়েছে, এবার মিথ্যাবাদীকেও ধরে ফেলবো। কি? স্যার 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 আমার দিকে কেন এগিয়ে আসছেন? স্যার 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 আমি কি করেছি? স্যার স্যার আমি ওঠ। কি বলেছিলিস তোরা দুজনে? হ্যাঁ, যশের বাড়ি থেকে বেরোবার পর তোরা দুজনে মার্কেটে গেছিলি? স্যার আমরা তো মার্কেটেই গেছিলাম। আবার মিথ্যে? স্যার 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 ওই আদি কিছুক্ষণের জন্য অন্য কোথাও গেছিল। অন্য কোথাওই যাসনি, তোরা যশের অফিসে গেছিলি। হাতুড়ির একটা খায়ে মাথাটা ঘুরে গেল আর সত্যি কথাটা মুখে এসে গেল। এখনো কোথায় আছে? স্যার ও এখানে নেই। তাহলে কোথায় আছে? পালিয়ে গেছে। আর এখানে থাকবে কি করে? কারণ যশকে খুন তো ওই করেছে। আদি খুন করেছে, সেই জন্যই আপনারা যাওয়ার পর ও এখান থেকে পালিয়ে গেছে। ধীরের খুনও আদিই করেছিল। যে গাড়িতে বসে গেছিল ধীর, সে গাড়িও আদিরই গাড়ি। আচ্ছা, যখন ধীর গাড়িতে গেছিল তখন আদি কি তোদের সাথে ছিল? হ্যাঁ স্যার। স্যার যদি আদি সেই সময় এদের সঙ্গেই থেকে থাকে, তাহলে এই গাড়িটা কে চালাচ্ছিল? আচ্ছা, আদি কিছু বলে গেছিল তোদের? হ্যাঁ স্যার, বলছিল দাম ভুলে যাবে, সম্পত্তির কিছু কাগজপত্র আনতে। তাম্বলিতে যাচ্ছে সম্পত্তির পেপার নিতে? ও, এ তো অন্য রহস্য মনে হচ্ছে। এই লোকটার নাম হচ্ছে আদি। আপনারা একে দেখেছেন এখানে আশেপাশে কোথাও? এই নামটা তো প্রথমবার শুনছি। দেখুন, এই লোকটা একজন খুনি। ও এক ব্যক্তিকে বোম লাগিয়ে উড়িয়ে দিয়েছে। স্যার আমি তো এই লোকটাকে এখানে দেখিনি। আচ্ছা, এখানে আশেপাশে কোথাও জমি জায়গা কিছু বিক্রি হচ্ছিল? হ্যাঁ, জমি নিয়ে কিছু গন্ডগোল, মানে প্রপার্টি ডিলিং। এই ব্যক্তির এই গ্রামে কিছু জমি পাওয়ার কথা ছিল। হ্যাঁ স্যার, এখানে 150 একর জমির একটা ঝগড়া চলছিল গ্রামে। এই প্রায় 15 দিন আগেই দুটো পার্টির মধ্যে কিছু সমঝোতা হয়ে গেছিল। তা হলে হয়তো ওই জমিটাই হবে। এই ঝগড়া কাদের মধ্যে ছিল? স্যার একটা লোক তো এই গ্রামেরই ছিল, আর আরেকজন মুম্বাইয়ের ছিল। আচ্ছা, কি কথা হয়েছিল? স্যার জমিটা মুম্বাইয়ের লোকটা পেয়ে গেল। সম্পত্তির কাগজ? হ্যাঁ, কাল গণেশ বিসর্জনে হলুদ রঙের শার্ট পরে একটা ছেলে আসবে, ওই কাগজগুলোকে দিয়ে দেবে, না হলে আর তোমার ছেলেকে কোনোদিনও দেখতে পাবে না। এই মুম্বাইয়ের লোকটা কি ইনি নাকি? হ্যাঁ স্যার, এটা তো ওই লোকটাই। 2 সপ্তাহ আগে গ্রামে এসেছিল। এর নাম তো যশ। ঠিকই বলেছেন, এর নাম যশ, আর আদি একেই খুন করেছে। আচ্ছা, এই গ্রামের কোন লোকটা বলছিলেন? একটু ডাকুন তো ওকে। আরে ভাই, একটু বীর কেটে নিয়ে এসো না। আরে শোনো শোনো শোনো, ওকে আবার এটা বলো না যে সিআইডির লোকেরা ডাক। ঠিক আছে স্যার। তাহলে আসবে না কিন্তু। হ্যাঁ, বীর এই জমিটার জন্য খুব ঝগড়া করেছিল। আচ্ছা, এই জমির আসল মালিককে? এই জমির আসল অধিকারী হলো ওই যশ। বীরের বাবা নিজের বানানো উইলে যশের নামে লিখে দিয়েছিল। বীর চেয়েছিল এই জমিটা ওরই হোক। কে ডেকেছে আমাকে? বড্ড টেঁটিয়ার মনে হচ্ছে। আমরা ডেকেছি। কি দরকার? আরে ভালো করে কথা বলো, এনারা না সিআইডির লোক। সিআইডি? হ্যাঁ সাহেব। যশ, বীর, আদি
এদের চেনো? আমি কিছু জানি না সাহেব। ঠিক এইখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ বিড়ি ফুঁকছিল। কোন যশ, কোন আদি, কিসের অ্যাক্সিডেন্ট সাহেব? দেখ সত্যিটা কেমন তোর নিজের মুখ থেকেই বেরিয়ে পড়ছে। হ্যাঁ, আমরা তো তোকে কোনো অ্যাক্সিডেন্টের ব্যাপারে জিজ্ঞাসাই করিনি। হ্যাঁ সাহেব, চোরের মন শুধু পুলিশ পুলিশ করে। যশকে ওই খুন করেছে। মোড়ল মশাই, ওর বাবাকে ডেকে পাঠান, ওনার সামনেই কথা হবে। সাহেব আসলে উনি খুব অসুস্থ, সেই জন্যই আপনি দেখতে পাননি ওনাকে। সাহেব আসলে এখনই কোথায় আছিস তুই? পালালে আমাদের কি হবে? হ্যাঁ সাহেব, কাকা কাকা খুন করলি তুই, কে বলবে আমাদের? সাহেব আমি কাউকে মারিনি সাহেব। কাউকে মারিসনি? আমি কাউকে কাউকে মারিসনি তুই? লজ্জা করলো না তোর নিজের বাবা আর দাদাকে খুন করার সময়? হ্যাঁ, স্যার, যে বাপ নিজের ছেলের ভবিষ্যতের ব্যাপারে না ভাবে সেই বাপের মরে যাওয়াই উচিত। খুন করার পরে তুই এটা প্রমাণ করতে চাইছিস তুই যা করেছিস ঠিকই করেছিস? সাহেব, উনি আমাকে ভিখারি বানিয়ে দিয়েছিল, সমস্ত সম্পত্তি ওই যশের নামে লিখে দিয়েছিল। তার কারণ হলো উনি আমাকে দত্তক নিয়েছিলেন। সম্পত্তির ঝগড়ার মধ্যে তুই ধীর আর আদিকে কেন টেনে নিয়ে আসলি? হ্যাঁ, কেন মারলি দুজনকে? ধীর আর আদি আমার জন্য কাজ করছিল, তাই আমি চাইনি যে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ থাকুক। সেই জন্য আমি আদির নামে একটা গাড়ি কিনেছিলাম আর ধীরকে তাতে বসে মেরে ফেললাম। পুড়ে গেল। মানবকে কিডন্যাপ করে কোথায় রেখেছিস? কি? মানব কিডন্যাপ হয়েছে? এসব ড্রামা বন্ধ কর। কোথায় রেখেছিস মানবকে? না সাহেব, আমি কিচ্ছু জানি না সাহেব। আমি শুধু খুন করেছি, কোনো কিডন্যাপ করিনি সাহেব। আবার মিথ্যা বলছিস? সাহেব, আমি মিথ্যে কেন বলবো? 4টে খুন করেছি, স্বীকার করেছি, আর কেন মিথ্যে বলবো? অভিজিৎ, তাহলে মানবকে কিডন্যাপ করলোটা কে? চল ওঠ। স্যার, এটা হলো আদি আর এটা হলো ওর বাবার। এক কাজ করো, লাশ দুটো ফরেন্সিক ল্যাবে পাঠানোর বন্দোবস্ত করো আর ওকে নিয়ে যাও। চল। স্যার, সম্পত্তির কাগজপত্র পাওয়া গেছে। স্যার, এই সম্পত্তি যশের সঙ্গে সঙ্গে মানবের নামে রয়েছে স্যার। কি? সম্পত্তি যশ আর মানবের নামে রয়েছে, অথচ তার বাড়ির লোকেরা জানেই না? অভিজিৎ, একটা কথা তো পরিষ্কারই, 4টে খুনি এই ছেলেটাই করেছে। কিন্তু যশের অফিসের সিকিউরিটি কোড আদিকে কে দিয়েছিল? হ্যালো স্যার, আমি যতীন বলছি। হ্যাঁ বলুন। স্যার, ওই কিডন্যাপাররা আবার ফোন করেছিল। ওরা বলছিল যে কালকের মধ্যে যদি সম্পত্তির কাগজপত্র না পায় তাহলে ওরা যতীনকে মেরে ফেলবে। আপনি একটা কাজ করুন, আপনি ওদের বলে দিন যে পেপার পাওয়া গেছে আর আমরা ডিল করার জন্য রেডি আছি। এখানে তো হলুদ টি শার্ট পরা অনেক লোক রয়েছে, আমি চিনব কি করে?
আমরা তো ভাবছিলাম যে এই তুরুপের তাস, কিন্তু আসলেও তো জোকার। পুরো প্ল্যান কি এই ইস্কাবনের বিবির নাকি? চলো তাহলে বিবির পিছন নি, তাহলে জানা যাবে আসল রহস্যটা কি। রাগ করেছো? রাগ কিন্তু তোমার স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। হাসো। আরে এবার তো তুমি মুক্তি পেয়ে যাবে। এই নাও সম্পত্তির কাগজ, এতে সই করে দাও। আমি সই করব না। আমি জানি আমি যদি সই করে দিই তাও তুই আমায় মেরে দিবি। ধ্যাৎ, এটা তোমায় কে বললো যে আমি তোমায় মেরে ফেলবো? আমি অতটাও খারাপ নই মানব। আমার তো শুধু সম্পত্তি চাই, বুঝলে? তাহলে তোমায় মারতে যাব কেন? আমি তো জঘন্য রূপটা দেখে নিয়েছি, আমি সাইন করব না। তাহলে ঠিক আছে, মরার যখন এতই শখ হয়েছে তো মরো। এমনিতেও তুমি মরে যাওয়ার পর সব সম্পত্তি তো আমিই পাবো। সরি মানব, তোমার বৌদিকে তুমি ক্ষমা করে দিও। সরি 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 ম্যাডাম, সিগনেচার উনি নয়, সিগনেচার আমরা করব। আপনি একবার ব্যুরোতে তো চলুন, চলুন। চল। দারুণ ব্যাপার। নিজের স্বামীর মঙ্গলের জন্য স্ত্রীরা না জানি কত রকমের ব্রত করে, কিন্তু এরকম স্ত্রী আমি প্রথম দেখলাম যে তার নিজের স্বামীর মৃত্যুতে কোনো অনুতাপ নেই, শুধু তার সম্পত্তি দরকার। যে মরে গেছে তার জন্য কেন দুঃখ করব? আমি তো বেঁচে আছি, আর আমার পৃথিবীর সমস্ত সুখ চাই। ওই সম্পত্তি পেয়ে আমি আরো বড় লোক হতে চেয়েছিলাম। তাতে স্বামী মারা গেলেও অসুবিধা নেই। এই সম্পত্তিটা শুধু আমিই নয়, আরো অনেকে পেতে চেয়েছিল। আরো অনেকে? আর কারা পেতে চায় এই সম্পত্তি? ও, তো মানব এই সম্পত্তি পেতে চায়? হ্যাঁ হ্যাঁ, তাই জন্য আমি আর যশ মিলে সম্পত্তি হাতানোর প্ল্যান করেছিলাম। তুমি ভেবেছিলে মানবকে কিডন্যাপ করিয়ে ওকে দিয়ে সই করিয়ে নেবে, যাতে পুরো সম্পত্তি তোমার হয়ে যায়। কে? হ্যাঁ, সেদিন সম্পত্তির ওই কাগজ নিতেই যশ অফিসে গিয়েছিল। কিন্তু সেখানেই যশ খুন হয়ে যায়। হ্যাঁ, সেদিন ডাম্বলি থেকে ওর মামাতো ভাই এসে সমস্ত প্ল্যান ভেস্তে দিল। আদি আর ধীরের সাথে মিলে যশকে খুন করে দিল। কিন্তু ততক্ষণে আমি মানবকে কিডন্যাপ করার প্ল্যান করে ফেলেছিলাম, আর আমি কিডন্যাপারদের আটকাতে পারিনি। তুমি নিজের স্বামীর ভাইকে কিডন্যাপ করিয়ে দিলে? এরকম করলে কি করে তুমি? সৎ ভাই। আর আপনি আপনি হলেন ওর সৎ বাবা। কিন্তু যশের অফিসের কোড নাম্বার ওটা আদিকে কে দিয়েছিল? আমি। মানব, তুমিও যশকে মারতে চেয়েছিলে? হ্যাঁ, আমি যশের সমস্ত প্ল্যান সম্পর্কে জেনে গিয়েছিলাম। আমি ওকে মজা দেখাতে চেয়েছিলাম। কিন্তু তোমার ভাগ্য খারাপ ছিল যে তুমি এদের ফাঁদে পড়ে যাও। এরা শুধু সম্পত্তি লোভে স্যার একে অপরের জীবন নিতে চাইছিল। হ্যাঁ, পাপ নিশ্চয়ই একদিন কাঠগোড়ায় দাঁড় করিয়েই দেয় অপরাধীকে। 100 বিঘা জমির জন্য না জানি তোমরা কত নিকৃষ্ট কাজ করেছো, কিন্তু একটা কথা তোমরা ভুলে গেছো, যে মৃত্যুর পরে তার প্রাপ্য হয় শুধুমাত্র 2.5 হাত জমি।